সংকট এবং এই বাজেটের রেমিট, এইটার রিয়েলিটিতে প্রায়োরিটি এই মুহূর্তে বাংলাদেশের নাম্বার ওয়ান হওয়া উচিত ইনফ্লেশন। কেন বলছি? এই ইনফ্লেশন বাংলাদেশকে চক্রাকার ভিশাস সাইকেলে আটকিয়ে ফেলছে। একদিকে ইনফ্লেশন হাই থাকার কারণে আমার মানে মনিটারি পলিসি কন্ট্রাকশনারি ইন্টারেস্ট রেট হাই থাকায় বিজনেসের কষ্ট হচ্ছে, আবার এই হাই ইনফ্লেশনের কারণে আমার আভ্যন্তরীণ চাহিদা পড়ে গেছে, ডোমেস্টিক ডিমান্ড, যেটা আবার বিজনেসকে তার আউটপুট বাড়ানো বা সাপ্লাই বাড়ানোর ক্ষেত্রে নিরুৎসাহিত করছে। এই যে প্রাইভেট সেক্টর ক্রেডিট ড্রপ হয়েছে 4.7% এপ্রিলে, বাংলাদেশের কয়েক দশকের মধ্যে লোয়েস্ট। এটার একটা কারণ অনেক ব্যবসা রাজনৈতিক কারণে বন্ধ হয়ে গেছে, আরেকটা কারণ হলো ওভারঅল আপনার অর্থের যোগানের দাম বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট। বাট আরেকটা বড় কারণ, এবং আমার ধারণা ওইটা এই মুহূর্তে ইট ইজ স্লোলি বিকামিং দ্য বিগার প্রবলেম, সেটা হলো যে বিজনেস চাইলেও তো ঋণ নিচ্ছে না, কারণ ওকে তো বিক্রি করতে হবে। লোকাল মার্কেট আমি বলছি, পার্টিকুলারলি এক্সপোর্ট মার্কেটও কিন্তু স্লাগিশ। সুতরাং আমার আর এই ইনফ্লেশন যত আমার বাড়তে থাকবে, এটা কিন্তু ঊর্ধ্বমুখী। ডিসেম্বর থেকে এক্সেপ্ট ফর মার্চ প্রতিটা মাসে এটা আপওয়ার্ড ট্রেন্ডিং। এই ইনফ্লেশন বাড়তি জায়গাটা বা আপওয়ার্ড ট্রেন্ডটা যদি আমরা রোধ করতে না পারি, খুব শীঘ্রই আমরা এক্সচেঞ্জ রেট ডিভ্যালুয়েশনের সম্মুখীন হব, বড় ডিভ্যালুয়েশন। কারণ এই ইনফ্লেশন আমার ট্রেডিং পার্টনারের সাথে যখন আমার ডিফারেন্সিয়াল বেড়ে যায়, আমার কারেন্সির উপর নিম্নমুখী চাপ হবে, মানে ডিভ্যালুয়েশন প্রেশার হবে। আর ডিভ্যালুয়েশন হলে আমাদের মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশের, নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশের কিন্তু ইনফ্লেশন আবার বেড়ে যাবে। সুতরাং এক নম্বর বিষয় হলো ইনফ্লেশন। দ্বিতীয় হলো এমপ্লয়মেন্ট। এই এমপ্লয়মেন্ট, এইটা কিন্তু আমি যেটা বলছি যে বাংলাদেশের দারিদ্রতার হার গত 2-3 বছরে বেড়ে গেছে। সাকিব ভাই, অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা এখনো দেখছি না। আপনার মাধ্যমে আমি একটা আবেদন জানাতে চাই যে এই যে স্ট্যাটিস্টিক্সে যে মিস ম্যানিপুলেশন হয়েছিল, এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময়ও ঠিক করেনি। আমরা 3 মাস হয়েছে মাত্র, বেশি সময় যায়নি, কিন্তু আমরা আশা করব খুব দ্রুত এটাকে ঠিক করবে। কিন্তু তার সাথে সাথে গত 3 বছরে পভার্টি আনএমপ্লয়মেন্ট, এটা যে চেঞ্জ হচ্ছে খারাপের দিকে, এইটার একটা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স দরকার। আনঅফিসিয়ালি আমরা পিপিআরসি ডেটা থেকে জানি যে আনএমপ্লয়মেন্ট, নিট পপুলেশন এবং পভার্টি তিনটাই ঊর্ধ্বমুখী। সুতরাং এমপ্লয়মেন্ট যদি আমরা না বাড়াতে পারি, একদিকে হচ্ছে এই সবচেয়ে বড় ডেভেলপমেন্ট আউটকামের সঙ্গীন অবস্থা, আরেকটা হলো একটা রাজনৈতিক সরকার তার কমিটমেন্ট টু দ্য পিপল, পার্টিকুলারলি ইয়াং পপুলেশন, সেটা সমস্যায় চলে আসে। এনার্জি কিন্তু আমরা ইরানের কারণে ক্রাইসিসে নেই, আমরা তার আগে থেকেই ক্রাইসিসে। লেট আস বি ভেরি ক্লিয়ার, ইরান যুদ্ধ শুরু হওয়ার আগেই আমাদের পার ডে লোকাল এন্ড ইম্পোর্টেড গ্যাস মিলে 2500-2600 MMCF পার ডে সাপ্লাই ছিল, ডিমান্ড ছিল 3200-3300 MMCF। এজ এ রেজাল্ট পাওয়ার ডিসরাপশন হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট ডিসরাপশন হয়েছে। ইরান যুদ্ধ এবং পিক সিজন দুইটা মিলে এখন পার ডে ডিমান্ড চলে গেছে 4200 MMCF এ, কিন্তু সাপ্লাই কিন্তু 25-2600 চেয়ে বাড়েনি, বরঞ্চ কিছু ডিসরাপশন হয়ে পার ডে কমে গেছে এলএনজি ইম্পোর্টের জন্য। সেই এনার্জি, এইটার ইম্প্যাক্ট অন ইকোনমি অ্যাজ এ ড্রাইভার অফ ইকোনমি, এটা সর্বত এটার ইম্প্যাক্ট। সুতরাং এইটাকে আমরা কোনোভাবেই ডিসরাপশন হতে দিব না। অলরেডি গত 2 বছরের ডিসরাপশনে আমাদের আউটপুট অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এমপ্লয়মেন্টও। সুতরাং আমাদের তৈরি হতে হবে এই বছরটাতে, আগামী ফিসক্যাল ইয়ারটাতে, এখানে কিন্তু আমাদের পার্টিকুলারলি গ্যাস এবং ইম্পোর্টের জন্য অ্যালোকেশন বাড়াতে হবে, সাবসিডি সহ। এটার কোনো গত্যান্তর নেই আমাদের। $80 যদি পার ব্যারেল তেল থাকে, আমাদের আগামী বছরটাতে $1.8 বিলিয়ন এডিশনাল ইম্পোর্ট কস্ট হবে। ফর এডিশনাল $10, 80-র উপরে, প্রতি $10 জন্য $1.3 বিলিয়ন এডিশনাল আমার ইম্পোর্ট কস্ট লাগবে। এটা আমার ফরেন কারেন্সিতে এবং সরকারের ওভারঅল ফিসক্যাল অ্যারেঞ্জমেন্টে এই টাকাটা লাগবে, রাখতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই।